হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইগনোর ইনসান। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চ্যানেল নোটিফিকেশন তোমরা পাবে। দেখো আজকের ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করবো। আজকের টপিক হচ্ছে রানী এলিজাবেথ। রানী এলিজাবেথের রাজনৈতিক রাজত্বকাল, অর্থাৎ কি রানী এলিজাবেথের ধর্মীয় মীমাংসা কি একটি আফসরফা ছিল? এই প্রশ্নটা বিশেষ করে কলেজে আসে, আমার চাকরি পরীক্ষার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, দরকারি প্রশ্ন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করবো, তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো, তোমাদের মানে বিষয়টা ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি লেভেলের কোশ্চেন, বুঝতে পারছো? আর বিশেষ করে যারা 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 সেকেন্ড ইয়ারে এক্সাম দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, CC8 চ্যাপ্টার মানে সিলেবাসটা হচ্ছে CC8। আর রানী এলিজাবেথের ধর্মীয় মীমাংসা কি একটি আফসরফা ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট যারা কলেজে পড়ছে তাদের জন্য, আর যারা চাকরির জন্য যারা পরীক্ষায় বসবে তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমি এখান থেকে বলে দিই কী কী মানে চাকরির জন্য যারা আছে তাদের বলে দিই, সালগুলো ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতেই পারে যে অগাস্টবার্গের সন্ধি কত সালে হয়েছিল? 1555 সালে। কাদের সাথে হয়েছিল? এটা বলা যেতে পারে যে রাজা অষ্টম হেনরি। ঠিক আছে, রাজা অষ্টম হেনরির সাথে কিন্তু এটা হয়েছিল ক্যাথলিকদের মধ্যে। ঠিক আছে, ক্যাথলিক এবং অষ্টম হেনরির মধ্যে এটা হয়েছিল, বা তোমরা বলতে পারো ঘুরিয়ে যে ক্যাথলিকদের সাথে প্রতিষ্ঠানের মধ্যে যুদ্ধটা হয়েছিল, আর এটাকে বলা হয় অগাস্টবার্গের সন্ধি। প্রশ্ন আসতেই পারে গোলাপের যুদ্ধ কত সালে হয়? 1485 সালে। ঠিক আছে, অষ্টম হেনরির আইন, তারপর রানী এলিজাবেথের রাজত্বকাল অর্থাৎ রাজনৈতিক চক্র। রানী এলিজাবেথের জন্ম 1558, মৃত্যু হয় 1603 সালে। গ্রেভ লাইনের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু এই টপিকগুলো ক্লিয়ার করলে কিন্তু এই রানী এলিজাবেথের অ্যান্সারটা পাওয়া যাবে সহজেই। ঠিক আছে, 1588 সালে কিন্তু গ্রেভ লাইনের যুদ্ধ, যেটা ইংল্যান্ডের রানী এলিজাবেথের সাথে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। সেই যুদ্ধকে বলা হয় গ্রেভ লাইনের যুদ্ধ, অর্থাৎ 1588 সালের যুদ্ধ, ইম্পর্টেন্ট ব্যাপার। আবার দ্বিতীয় ফিলিপ অর্থাৎ ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ যখন যুদ্ধে হেরে যায়, তখন কিন্তু ফের প্রতিশোধ তোলার জন্য কিন্তু সাল 1596 সাল 1597 সালে কিন্তু ফের দ্বিতীয়বার যুদ্ধ করেন। এই দুটো যুদ্ধতে কিন্তু পরপর কিন্তু ফ্রান্স হারে। ঠিক আছে, আর ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যু হয় 1598 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে, দ্বিতীয় ফিলিপের মৃত্যু কত সালে হয়? 1598 সাল। আমি লিখে দিচ্ছি, দেখে নাও, 1598 সালে কিন্তু মৃত্যু হয়। ঠিক আছে, এইগুলো আমি যে ছবিগুলো দেখাচ্ছি দেখে নাও, এটা রানী এলিজাবেথের ছবি আমি এটা দেখালাম। ঠিক আছে, রানী এলিজাবেথ বিশেষ করে ধর্মের দিক থেকে কিন্তু অনেক কাজ করেছিল। ঠিক আছে, রানী এলিজাবেথ ধর্মের দিক থেকে কিন্তু অনেক কাজ করেছে। এটা হচ্ছে রানী এলিজাবেথের ছবিটা তোমাদের দেখালাম। ঠিক আছে, যুদ্ধের সাথে যুক্ত আছে। এবার আমি তোমাদের বলবো বিষয়টা কি। ঠিক আছে, দেখো আমরা যখন উত্তর লিখবো তখন আমরা এটাই বলবো যে উত্তর লেখার আগে প্রথমে বলে দিচ্ছি, যখন 10 নম্বরের প্রশ্ন আমি উত্তরটা লিখবো, তখন আগে উত্তর লেখার আগে ইন্টারেস্টিং একটা ভূমিকা আসবে। ঠিক আছে, তারপরে অ্যান্সারটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে, তারপর হচ্ছে সমালোচনা বলা যেতে পারে, বা উপসংহার বা মূল্যায়ন। এটা দেখে আমরা কী শিখলাম। ঠিক আছে, এইটা হচ্ছে লাস্টে দিতে হবে। তাহলে 10-এর মধ্যে 10 আশা করি পাওয়া যাবে। 10-এ 10 না পেলেও 10-এর মধ্যে 9 থেকে 9.5 কিন্তু কমন ব্যাপার, দেবেই। কোনো টিচার ধরে রাখতে হবে না, তাকে দিতেই হবে। 10-এর মধ্যে 9 থেকে 9.5 দিতেই হবেই। 9 তো কমন ব্যাপার। ঠিক আছে, 9 পাওয়া হেভি ইজি, কঠিন নয়। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলে দিই, যখন উত্তর লিখবে পরিষ্কার হাতের লেখাটা পরিষ্কার করার চেষ্টা করবে, কোনো কাটাকুটি করার চেষ্টা করবে না। ঠিক আছে, কারণ 10 নম্বরের অ্যান্সার লিখতে হলে বিশেষ করে 250টা শব্দের মধ্যে কিন্তু অ্যান্সার লিখতে হবে। 250টা শব্দের মধ্যে তোমাদের ইন্টারেস্টিংভাবে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, উত্তরের মধ্যে সব কিছু যাতে থাকে, তাহলে তোমাদের উত্তরটা কিন্তু অ্যাক্টিভ হবে। তাহলে এই জিনিসটা কিন্তু কোনো টিচার যখন দেখবে তোমার খাতাটা, তখন সেটা ভালো মনে হবে। অবশ্যই তোমাদের 10-এর মধ্যে বিশেষ করে 9, 9.5, 8-8-8-এর উপরে হচ্ছে তোমাদের নাম্বার, 8-এর উপরে গল্প আছে। ঠিক আছে, 8-8-8-8-8-এর উপর থেকে তোমাদের নাম্বার শুরু। 10-এ 10 পাওয়া খুব কঠিন, 10-এর মধ্যে কিন্তু 9 দেবে। ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো অ্যান্সার আমরা এটাই ব্যাখ্যা করব। এখানে উত্তর বলতে ভূমিকা। ঠিক আছে, তারপর আমরা উত্তর এটাই বলতে পারি যে 1550 সালে অগাস্টবার্গের সন্ধিতে কী বলা হয়েছে? অগাস্টবার্গের সন্ধিতে যখন কী বলা হয় যে পঞ্চম চার্লস কিন্তু যুদ্ধে জয়, মানে যুদ্ধে জিতে যায়। ঠিক আছে, সেখানে কিন্তু ধর্মের মধ্যে যুদ্ধ হচ্ছে, মানে খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট আর খ্রিস্টান ক্যাথলিক, অর্থাৎ রোমান ক্যাথলিকদের মধ্যে, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে যখন ধর্মের মধ্যে যে যুদ্ধটা লেগে গেছে না, তখন সেই যুদ্ধটা যাতে বন্ধ হয় তার জন্য হচ্ছে অগাস্টবার্গের সন্ধি কিন্তু হয়। ঠিক আছে,
এটা বলা যেতে পারে। অগাস্টবার্গে কিন্তু সন্ধিটা হয়, ঠিক আছে। এবং এই সন্ধিতে স্থির হয় যে রাজার ধর্মই প্রজার ধর্ম, ঠিক আছে। এবং সেখানে কিন্তু জার্মানিতে কিন্তু ঘটনা ঘটে। জার্মানিতে একদিকে হচ্ছে উত্তরে প্রোটেস্ট্যান্ট থাকবে আর দক্ষিণে থাকবে ক্যাথলিক। দক্ষিণ জার্মানিতে থাকবে ক্যাথলিক। অগাস্টবার্গের সন্ধিতে কিন্তু এটা বলা হয়েছে। এবার আমরা হচ্ছে গোলাপের যুদ্ধটাকে নিয়ে একটু বলে দিই। 1485 সালে গোলাপের যুদ্ধ। গোলাপের যুদ্ধ বলতে সেই যুদ্ধ না, এটা ভালোবাসার যুদ্ধ। মানে রাজা সপ্তম হেনরি ভালোবাসা মানে প্রেমে পড়ে। কার প্রেমে পড়ে? রানী মেরির। তার সাথে বিবাহ করে, ঠিক আছে। এবং বিবাহ করে সে কিন্তু অত্যাচার করে। মানে রাজা সপ্তম হেনরি কিন্তু টিউডার বংশ প্রতিষ্ঠা করে ইংল্যান্ডে। সে কিন্তু খুব কঠোর নীতি প্রতিষ্ঠা করে, ঠিক আছে। সে কিন্তু কী করে, বিশেষ করে প্রোটেস্ট্যান্টদের কিন্তু একদম মানে না, ঠিক আছে। তার কাছে ক্যাথলিকরাই আগে, ঠিক আছে। কিন্তু অন্যদিকে রানী মেরি সেও কিন্তু কঠোর রাজনীতি গ্রহণ করেছিল, ঠিক আছে। রানী মেরির রাজত্বকালে কিন্তু সেও কিন্তু দেখা যায় যে সে কিন্তু কঠোর রাজনীতি কিন্তু প্রয়োগ করে। অর্থাৎ কি, সে কিন্তু ক্যাথলিক ধর্মকে মানে, পাশাপাশি কিন্তু যারা প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষ আছে তাদের কিন্তু অত্যাচার করা শুরু করে রানী মেরি, ঠিক আছে। এটাকে হচ্ছে গোলাপের যুদ্ধ গেল। অষ্টম হেনরির আইন ও ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি। অষ্টম হেনরি কিন্তু একটা সপ্তম হেনরির পরে আসে হচ্ছে রাজা অষ্টম হেনরি। ইংল্যান্ডে কিন্তু শাসন কার্য যখন চালাচ্ছে সে কিন্তু কঠোর রাজনীতি গ্রহণ করে। মানে রাজা অষ্টম হেনরির বিবাদের কারণে তোমাদের বলে দিচ্ছি। রাজা অষ্টম হেনরি তার পত্নী ক্যাথারিনের সঙ্গে যখন বিবাহ বিচ্ছেদ করে, তখন তিনি অ্যানা বোলিন নামে এক মহিলার প্রেমে কিন্তু আবদ্ধ হয়ে পড়ে, ঠিক আছে। তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে কিন্তু ইললিগাল কাজ করে, অন্য একটা মেয়ের সাথে মানে প্রেমে পড়ে। সেই মেয়ের নাম হচ্ছে অ্যানা বোলিন নামে এক মহিলার প্রেমে সে কিন্তু পড়ে। আর তখন সেখানে কিন্তু পোপ কিন্তু বিয়ে দিতে নারাজ। মানে পোপ কিন্তু মানে খ্রিস্টান ধর্মের যে যারা যাজক আছে বা ধর্মের যে মানে পোপ আছে তারা কিন্তু তাদের পারমিশনে কিন্তু বিয়ে হয়। কিন্তু সেই টাইমে কিন্তু রাজাকে কিন্তু বিয়ে দিতে চাইছে না, কে? পোপ চাইছে না। তখন রাজা অষ্টম হেনরির সাথে কিন্তু পোপের কিন্তু বিরোধিতা হয়, ঠিক আছে। আর তখন রাজা অষ্টম হেনরি, আমি বললাম যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিটা এটাই হবে যে রাজা অষ্টম হেনরি কী করে, তখন সেই টাইমে নতুন করে আইন প্রতিষ্ঠা করে। আর সেই আইনকে বলা হয় 1534 সালে আইন। আমি লিখে দিচ্ছি 1534 সাল। 1534 সালে কিন্তু আইন বা অ্যাক্ট পাস করে। আর আইনে বলা হয় যে হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্চের প্রধান বলে দাবি করে। পাশাপাশি আইনে বলা হয় যে রাজার আদেশ হলো রাষ্ট্রের আইন, প্রজার কাজ হলো রাজার আদেশ মান্য করা। মানে রাজাই হচ্ছে সব কিছু। মানে রাজা যেমন অষ্টম হেনরি, সেই সব কিছু ইংল্যান্ডে হবে। এবার এই যখন নীতি পাস হয় তখন কিন্তু বহুত মানে বিরোধিতা হয়, আন্দোলন চলে খ্রিস্টান ধর্মের মধ্যে, বিশেষ করে মানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে। এটা গেল, এটা এইভাবে ব্যাখ্যাটা হবে। অন্যদিক থেকে রানী এলিজাবেথের রাজনৈতিক চক্র, আমি এটাকে নিয়ে বলে দিই। রানী এলিজাবেথের রাজনৈতিক চক্র হিসাবে এটাই বলা যেতে পারে যে রানী এলিজাবেথ কিন্তু ধর্মকে মীমাংসা করে। ধর্ম কিন্তু মানে যুদ্ধ বাড়াতে থাকে না, ধর্মটাকে মীমাংসা করে। মানে রানী এলিজাবেথ কিন্তু গ্রেভ লাইনের যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়ে। কাদের সাথে জড়িয়ে পড়ে? ফ্রান্সের সাথে। ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপের সাথে কিন্তু রানী এলিজাবেথের যখন যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে রানী এলিজাবেথ সহজে জিতে যায়, ঠিক আছে। আর এটা খুব ইম্পর্ট্যান্ট যুদ্ধ। আর এই যুদ্ধের ফলেই কিন্তু মানে খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে মানে ধর্মের যে যুদ্ধটা লেগেছিল এত বছর ধরে, সেই যুদ্ধটা কিন্তু মীমাংসা হয়। মানে অর্থাৎ যুদ্ধ কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যায় ওই মানে দুটো সম্প্রদায়ের মধ্যে। এটা কিন্তু একদম ঐতিহাসিকরা, দার্শনিকরা বা ভৌগোলিকরা এরা কিন্তু যুক্তি দিয়ে মানে তাদের তত্ত্বে কিন্তু সম্পূর্ণ জারি করেছে। বিশেষ করে ভাববাদী দার্শনিক হেগেল এবং বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস তার তথ্য সম্পূর্ণভাবে বলে গেছে এটা, ঠিক আছে। যে রানী এলিজাবেথের রাজনৈতিক কালে কিন্তু এই ঘটনাগুলো ঘটে এবং রানী এলিজাবেথ সম্পূর্ণ সক্রিয় মর্যাদায় কী করে, যুদ্ধ কিন্তু বন্ধ করে। অনেক ভালো কাজ করেছিল রানী এলিজাবেথ, এটা আমরা এটাই বুঝতে পারছি, ঠিক আছে। ভালো কাজ করেছিল। যে ধর্মের মধ্যে যে যুদ্ধ ছিল সেই যুদ্ধটাকে কিন্তু রানী এলিজাবেথের টাইমে কিন্তু এটা দেখা যাচ্ছে যে কমে যায়, ঠিক আছে। কিন্তু এর পরের যে যুদ্ধটা হয় মানে সাল 1596 সাল 1597, এই সালের যুদ্ধ কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার বলতেই পারি। কারণ রাজা দ্বিতীয় ফিলিপ অর্থাৎ ফ্রান্স যখন যুদ্ধে হারে তখন ফ্রান্স কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়ে। ফের কিন্তু ইংল্যান্ডকে আক্রমণ করে। সেখানে কিন্তু দ্বিতীয় ফিলিপ কিন্তু বারবার ব্যর্থ হয়। মানে কি, জিততে পারেনি ইংল্যান্ডের কাছে, ঠিক আছে। তার মানে সাল হচ্ছে 1596 1597 সালে, ঠিক আছে। ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ কিন্তু ফের দুবার অ্যাটাক করে ইংল্যান্ডকে, তখনই কিন্তু বারবার হারে। এটা তোমাদের মানতে হবে, ঠিক আছে।
এবার এখান থেকে প্রশ্নটা আসতে পারে, দ্বিতীয় ফিলিপের মৃত্যু কত সালে হয়? 1598 সালে কিন্তু দ্বিতীয় ফিলিপের কিন্তু মৃত্যু হয়, বা দ্বিতীয় ফিলিপ সম্পূর্ণভাবে পতনে যায়, এটা বলা যেতেই পারে। সাল 1596, সাল 1597, এই দুটো সাল কিন্তু ইম্পর্টেন্ট। এই সালে কিন্তু দ্বিতীয় ফিলিপ কিন্তু সম্পূর্ণভাবে জড়িত ছিল। মানে দ্বিতীয় ফিলিপ চাইছে না যাতে প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষরা বেঁচে থাকুক, ঠিক আছে? তাই দ্বিতীয় ফিলিপ কিন্তু বারবার চেষ্টা করেছিল যে প্রোটেস্ট্যান্ট মানে খ্রিস্টান ধর্মের যারা প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষ আছে তারা যাতে বাঁচতে না পারে, তাদের মধ্যে কোনো মানুষ যাতে বেঁচে না থাকে, তার জন্য সে কিন্তু এই দুটো সালে কিন্তু যুদ্ধ করে, মানে খুব ভয়ানক যুদ্ধ হয়। এই যুদ্ধ হলেও কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষ কিন্তু বেঁচে এখনও আছে, ঠিক আছে? এখনও তাদের কিন্তু চিরস্থায়ী পরাস্ত করতে পারেনি দ্বিতীয় ফিলিপ, ঠিক আছে? তখন সেই আমলে রানী এলিজাবেথ কিন্তু ধর্মের দিক থেকে কিন্তু মীমাংসা করে গেছিলো, ঠিক আছে? তাই এটা ঐতিহাসিক তাদের তথ্যসূত্র সম্পূর্ণভাবে জারি করেছে। আর লাস্টে সমালোচনা আমি যেগুলো বললাম এর উপর বলতে পারো, বা সমালোচনা বা উপসংহার বা মন্তব্য, ঠিক আছে? বা মূল্যায়ন বললে তোমরা হচ্ছে মানে ঐতিহাসিকরা তাদের তথ্য কী বলে গেছে সেইগুলোকে নিয়ে ব্যাখ্যা করতে পারো, হলে তোমাদের উত্তরটা কিন্তু একটা অ্যাক্টিভ অ্যান্সার বেরোবে, ঠিক আছে? তা তোমাদের মোটামুটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে চাকরি পরীক্ষা বলতে পারো, বা কলেজে এই প্রশ্নটা আসবে, বিশেষ করে যারা কলেজ মানে যারা সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ঠিক আছে? আমি এটার সম্পর্কে আমি পুরো ফুল ডিটেলস দিতে পারবো, মানে দিলে এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি ছোট হিসাবে ভিডিওটা করলাম। আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চ্যানেলে সেই ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে। আর তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।